থামছে না ভারতে পুশিন চেষ্টা। 4 জেলার সীমান্তে শূন্যরেখায় প্রায় 100 মানুষ। বিএসএফের ঠেলে পাঠানো তৎপরতা রুখতে কঠোর অবস্থানে বিজিবি, সতর্ক গ্রামবাসীও। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। আমরা কখনোই এটা মানব না যে বহিরাগত লোক এসে আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াক। যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা ভারতের। Foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিরক্ষা সহ বাণিজ্য সম্প্রসারণে একমত বাংলাদেশ তুরস্ক। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সাংস্কৃতিক সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। দেশে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থান দেখছেন বিএনপি মহাসচিব। রুখে দিতে সব দলের ঐক্যের ডাক। জনগণ সতর্ক না হলে সংকটের আশঙ্কা। 2.5 মাস ব্যবধানে পদ্মায় ফের বাস ডুবি, যাত্রী নামানো এবার প্রাণে রক্ষা। চালক হেলপারকে উদ্ধার। 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। বিদ্যুতের দাম বৃদ্ধি চাপ বাড়াবে মধ্যবিত্তের ওপর। শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা। উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। থামছেই না ভারতের পুশিন চেষ্টা। পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে সীমান্ত দিয়ে নারী শিশুসহ প্রায় 100 মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান নেয় তারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক গ্রামবাসীও। সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরের বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁর সাপাহারের কুলমুডাঙ্গা 238 নম্বর পিলার সংলগ্ন সীমান্ত চৌকি দিয়ে গেল রাতে 20 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তের শূন্য রেখায় আটকে যায় তারা। রাত থেকেই নোম্যান্স ল্যান্ডে আছেন ঠেলে পাঠানোরা। তারা বাংলাদেশি নন বলে জানায় বিজিবি। বিএসএফরা বাংলাদেশের মধ্যে তাদের তার কাটার পার করে দেয়। সুইচ গেট থেকে আমাদের বিজিবি ধরে নিয়ে আসে এবং পাবলিক সাথে গেলে ওদের এখানে জিরো লাইনে লিয়ে রাখছে। এখন পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনেই ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী শিশুসহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশুসহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেননি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল তল্লাশি। বিজিবিরা অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক করা জোরদার
টহল জোরদার করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় নিজেদের টহল জোরদার করেছে কোস্টগার্ড। তাজিনা তাসনিম, সময় সংবাদ। ভারতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দিল্লি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible. তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একথা জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ভাষ্য, বাংলাদেশ তার সীমানার বাইরে প্রভুত্ব নয়, বন্ধুত্ব এবং অংশীদারিত্ব খোঁজে। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সই হয়েছে সংস্কৃতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক। হাকান ফিদান বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় ঢাকার পাশে থাকবে আঙ্কারা। বাণিজ্যিক সহযোগিতা $2 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা তার। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রথম সফর। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি এসেছে প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই মন্ত্রী। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশকে স্বাগত জানান হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে উল্লেখ করেন। আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশেই থাকবে আঙ্কারা। Bu duygu ve düşüncelerle değerli kardeşim Sayın Rahman'a nazik daveti ve heyetime gösterilen içten misafirperverlik için bir kez daha teşekkürlerimi sunuyorum. Hepinizi saygıyla, sevgiyle selamlıyorum. সীমানার বাইরে বাংলাদেশ প্রভুত্ব নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্ব খোঁজে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। Beyond our borders, we're friends and partners, not masters. We are here ready, extending our hands, and I know you are ready too. So there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. দেশটির বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তুরস্কের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বর্তমান সরকার। My Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement, Turkish investors to invest in different private economic zones and special economic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in বাংলাদেশ। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে হাকান ফিদানের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তুরস্ককে পাশে চায় জামায়াত। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই মেনে নেওয়া হবে না সীমান্তে পুশিন। শুক্রবার রাতে বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাদা বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় তাদের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে জামায়াত। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের
পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা ফ্রুটফুল আলোচনা করেছি। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। এদিকে বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দেন, ভারত থেকে পুশ ইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সীমান্তে প্রায় প্রতিদিনই পুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে শূন্যরেখায় মানুষকে পরিবার সহ রেখে যাওয়া হচ্ছে। আমরা সে বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশে কোনো পুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। সরকার যে পদক্ষেপটা গ্রহণ করছে, তাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে বাংলাদেশে পুশিন করবার যে চেষ্টা, সেটা কোনো কালেই বাংলাদেশের জন্য তো নয়, এটা ভারতের জন্য ভালো হবে না এবং ভারতকে অবশ্যই সেটা বন্ধ করতে হবে। বৈঠকে তুরস্কের সঙ্গে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বলে জানান দুই দলের নেতারা। রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়েই তারা এই সংঘাতগুলো সেখানে করার চেষ্টা করছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র জন অধিকারে অবিশ্বাস্য একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব অপশক্তিকে রুখে দিতে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি। প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মাহবুবুল হক এবং সাবেক হুইপ মাহবুবুল আলম তারার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্মৃতিচারণ করা হয় তাদের রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নানামুখী ষড়যন্ত্রের কবলে পড়েছে পুরো দেশ। সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের শত্রু চতুর্দিকে, সেই শত্রুর মধ্যে দিয়ে জনগণ আমাদের সঙ্গে আছে। অনেক কাজ করতে হবে এই সরকারকে। আমরা যদি পাশে না দাঁড়াই, হাতকে শক্তিশালী না করি, আর ষড়যন্ত্র সম্বন্ধে জনগণকে সতর্কতার মধ্যে না নিতে পারি, তাহলে পরে বিপদও ঘটে যেতে পারে। একটি অশুভ শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে মরিয়া বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এসব অপশক্তি মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। যে কোনো মূল্যে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে এবং গণতন্ত্র রক্ষায় চক্রান্তকারীদের চিহ্নিত করে সরকারকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার তাগিদ দেন বিএনপি নেতারা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাবের কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানো হয়েছে। শোক প্রস্তাব তার পরিবারকে জানাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। গত ৩রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভার বিশেষ অধিবেশনের কার্যবিবরণীতে এই শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়ের প্রধান সচিব স্বাক্ষরিত চিঠি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পাঠানো হয়েছে। চিঠিতে বিধানসভার ওই বিশেষ সভার কার্যবিবরণের অংশবিশেষ সংযুক্ত করে তা বেগম জিয়ার নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। ঐতিহ্যবাহী পুরান ঢাকায় একসঙ্গে র্যালি করল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। শুধু দুই লাতিন পরাশক্তিই নয়, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ অন্যান্য দলের ভক্তরাও সামিল হন বর্ণাঢ্য এই র্যালিতে। সবার অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিশ্বকাপে মাঠের ফুটবলের উত্তাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবলের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার। এখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির বিভাজন। প্রিয় দলের জার্সি আলাদা হলেও উৎসবের ভাষা একটাই, ফুটবল। বিভিন্ন দেশের পতাকা হাতে শত শত সমর্থক নেমেছেন রাস্তায়। বিশ্বকাপকে ঘিরে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এই বর্ণিল র্যালি। চারদিকে শুধু ফুটবলের রং, কোথাও ব্রাজিলের হলুদ সবুজ, কোথাও আর্জেন্টিনার আকাশি সাদা। দেখা মিলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দলের পতাকাও। সাউন্ড সিস্টেমের তালে, স্লোগানের ছন্দে আর উচ্ছ্বাসের ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বাংলাদেশে বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। তবে লক্ষ্মীবাজারের এই আয়োজন শুধু নিজের দলকে সমর্থন নয়, বরং ফুটবলকে ঘিরে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করারও। শিশু থেকে প্রবীণ সবাই অংশ নিয়েছেন এই উৎসবে। যেই ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা, বাংলাদেশেও সংঘর্ষের ঘটনা কম নয়। সেই ফুটবলই এখানে তৈরি করেছে সম্প্রীতির এক সুন্দর ছবি। আমরা দেশবাসীকে এই বার্তাই দিচ্ছি, যেই দলই হোক না কেন আমরা সবাই একে অপরের ভাই। খেলাধুলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রতি জেনারেশন যেন ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে। খেলার ভিতরে হার জিত আছে, বিশ্বকাপটা যদি আমরা হাতছাড়াও করি, যদি ব্রাজিলও নেয়, কোনো আফসোস নাই। তবে সম্প্রীতির বার্তা দিল ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা, যে যার দলকেই সেরা মানছেন, একে অপরকে দিচ্ছেন খোঁচা। এবারের আসরে বড় স্বপ্ন জার্মানি ভক্তদেরও। ফুটবলে ছোট দল বলতে কিচ্ছু নাই, তবে এইবার ফুটবলটা উন্মুক্ত, মানে জার্মান অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমি মনে করি যে আমরা মাঠের পারফরমেন্সের উপর বেশি আমরা ফোকাস করছি, আশা করছি সেখানে ভালো পারফরমেন্সই আমরা পঞ্চমতম বিশ্বকাপটা এবার নিজেদের ঘরেই তুলে নেব। আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা। আগামী 11 জুন থেকে বিশ্বকাপ ফুটবল ঝড়ে কাঁপবে পুরো বিশ্ব। শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা, বাংলাদেশি ভক্তদেরও পাগলামি শুরু হয়ে গেছে। লক্ষ্মীবাজারের এই দৃশ্যই প্রমাণ করে আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। এখন দেখার অপেক্ষা ব্রাজিল, আর্জেন্টিনা নাকি জার্মানি নাকি অন্য কেউ। এবারের বিশ্বকাপটা কোন দল রাঙায়? আর্জেন্টিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। রংপুরে 500 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে র্যালি করেন ভক্তরা। ফুটবল খেলাকে স্বাগত জানিয়ে শরীয়তপুর সহ পার্বত্য জেলার রাঙামাটি, সীমান্ত এলাকা হিলিতেও আনন্দ মিছিল বের করা হয়। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী হবে। কারো প্রিয় ব্রাজিল, কারো আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। কেউ আকাশের রং ধারণ করেছেন, কেউ হলদে আবরণে ঢাকা। উল্লাসের কমতি নেই বাংলাদেশের শহর, বন্দর, গ্রামে। খেলা শুরু হতে দিন কয়েক বাকি থাকলেও এখনই চলছে কথার লড়াই। ব্রাজিলের সমর্থক আছে, তাদেরকে মুসলেকা দিয়ে 3 দিনের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি আর্জেন্টিন ফ্যান ক্লাবের সদস্য হওয়ার জন্য। আমাদের পাঁচটা আমাদের কাছে আসতে গেলে ওনাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক। 3 দশক ধরে শরীয়তপুরে ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারও ব্যতিক্রম নয়। সহস্রাধিক মোটরসাইকেল, ট্রাক ও প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন জেলার ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল মানে ফুটবল, ফুটবল মানে ব্রাজিল। খুবই ভালো লাগছে, হাজার হাজার লোকের সমাগম। এবার আমাদের হেক্সা মিশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমাদের এই বড় আয়োজনটা 1992 সাল থেকে শুরু হয়েছে। আমাদের বড় ভাই তারা করেছে একটা সময়, তাদের প্রজন্মে আমরা এখন আছি, ভবিষ্যতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলবে। রংপুরের পীরগঞ্জে 500 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সমর্থকদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপেও দারুণ পারফরমেন্স দেখাবে প্রিয় দল। এদিকে পার্বত্য জেলা রাঙামাটি এবং সীমান্ত এলাকা হিলিতে শুক্রবার বিকেলটা ছিল বর্ণিল ও আনন্দময়। ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। এবারও বিশ্ব জয় করবে আর্জেন্টিনা, বলছেন ভক্তরা। এবারেও আমরা অনেক ভালো খেলবো এবং সকলকে দেখিয়ে দিব যে আর্জেন্টিনাই বস এবং আর্জেন্টিনাই নাম্বার 1। হিলিতে কি আর্জেন্টিনা আছে? হাজার হাজার লোক আমাদের এই র্যালিতে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে। আর এ যাত্রায় শিরোপা হাতছাড়া হচ্ছে না, এমনটাই বিশ্বাস ব্রাজিল ভক্তদের। ব্রাজিল যাতে বিশ্বকাপ জয় করতে পারে, ওই আশা প্রত্যাশা নিয়ে এখানে আসা। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে শঙ্কা কাটছিল 2026 বিশ্বকাপ ফুটবল টিভির পর্দায় দেখা নিয়ে। খেলা শুরুর 1 সপ্তাহ আগে সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের 3 টেলিভিশন চ্যানেল। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনের পর্দায়। এমন খবরে উচ্ছ্বসিত দেশের ফুটবল প্রেমীরা। প্রিয় দলের পতাকা, জার্সি, বাড়ির ছাদে সমর্থনের প্রতিযোগিতা আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল যেন এদেশের মানুষের আবেগের অংশ। আগামী 11 জুন প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে পর্দা উঠছে বিশ্বকাপের 23তম আসরের। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা।
অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কাটিয়ে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সময় টেলিভিশন সহ দেশের 3টি চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। কিছু অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে যে আমরা কি আদৌ খেলা দেখতে পারবো কিনা। যখন দেখছি যে সময় টিভি এরকম একটা বিষয়কে নিয়ে আগাচ্ছে, তো এটা আমাদের কাছে খুবই বড় একটা অ্যাডভান্টেজ। যেহেতু খেলাটা অনেক বছর পর হয়, তো এটা সবার একটা আবেগ থাকে। সবার ঘরে ঘরে তো সময় টিভি চলে, আমাদের বাচ্চারাও তো মনে করেন সময় টিভি দেখে সব সময়। ফুটবল প্রেমীরা বলছেন সময় টিভির পর্দায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা গেলে তা হবে সহজলভ্য। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছেন তারা। যদি খেলা সম্প্রচার হয়, মানুষজন আরো খুব সহজেই দেখতে পারবে। যেন আমরা অনলাইনেও এটা সরাসরি এবং সহজলভ্য হয় দেখার কারণে আমি এটাই আশা করি। শুধু তাই নয়, এতে করে দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলেও মত ফুটবল প্রেমীদের। সময় চ্যানেলটা বেশ অনেক বছর থেকে দেখছি, তারা অনেক ভালো ভালো নিউজগুলো করছে, ভালো ভালো প্রেজেন্টেশনগুলো তারা আনছে। তো এইবার যেহেতু বিশ্বকাপ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা বিশ্বকাপটা চাচ্ছি, তাহলে সময় টেলিভিশনের সাথেই থাকবো। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা তো এই অপরচুনিটিগুলো পায় না, তো সেই ক্ষেত্রে যেহেতু সময় টিভি এটা নিয়ে আসছে, তো অবশ্যই তাদের জন্য অনেক ভালো আনন্দের একটা বিষয়, তারাও দেখতে পাবে, আমরাও আছি দেখব। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক গণমাধ্যম বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করার বিষয়টি নিশ্চিত করায় কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ উপভোগ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আড়াই মাসের ব্যবধানে ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। এবার আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 মার্চ থেকে 5 জুন, সময়ের দূরত্ব প্রায় আড়াই মাস, কিন্তু জায়গাটা একই, দুর্ঘটনাও একই ধরনের। আগের বার 26 জনের প্রাণ ঝরলেও ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামানোর নিয়ম মানার কারণে এবার বেঁচে গেল অনেকগুলো প্রাণ। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দু উপজেলার দৌলতদিয়ায় ফেরি থেকে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয়ায় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ বাহিনী আমাদেরকে ফেরিঘাট থেকে সবাইকে বাস থেকে নামতে বলে, তো আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পরে বাসটা আপনার ফেরিতে যখন উঠতে গেছে, এত স্পিডের সঙ্গে আসছে, ওটা একদম ফেরির উপর উঠে ভেঙে নিচে চলে গেছে। আজকে যে মানুষ যাত্রী যে কোনো হতাহত হয়নি, এটার জন্য সম্পূর্ণ আজকে পুলিশের অবদান। দেশবাসী যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা অবশ্যই বাস থেকে আপনারা নিজ উদ্যোগেই নামবেন, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে হয়তো বাঁচা সম্ভব হবে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এরা গাড়ির রেস্ট দেয় না, নিজেরাও রেস্ট দেয় না, এর ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এই নৌরুটে যে ফেরিগুলো চলে, এগুলো পুরাতন আমলের, এগুলোই দুর্বল, ফিটনেসবিহীন, যে কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। আর কত দুর্ঘটনা ঘটলে প্রশাসনের টনক নড়বে? দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে। এদিকে বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আমাদের ঘাটের কোনো ত্রুটি বা কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা, বা কি কারণে ভবিষ্যতের জিনিসগুলোকে আরো কিভাবে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসে যায়, সেই কাজটি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নৌ মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। Thai Aluminium. The better is now the best. সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ গেল 7 জনের। সিরাজগঞ্জে স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে 4 জনের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেগুল্লা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সামনে অ্যাক্সেল ভেঙে গেলে সড়কের ওপর পড়ে যায় ভ্যানটি। এ সময় এনায়েতপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক সহ আরোহী স্বামী স্ত্রী মারা যান। আহত হন একজন। নিয়ন্ত্রণ
করতে পারেনি, গাড়িটা কন্ট্রোলে নিতে পারেনি, এসে ওই ভ্যানই মেরে দিয়েছে এবং গাছে মেরে দিয়েছে। স্বামী স্ত্রী এবং এই ভ্যান চালক এখানকারই মেগুলারি ভ্যান চালক, তাদের সবার পরিচয় পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 42 মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। প্রাণ হারান অটোরিকশার আরোহী, স্বামী স্ত্রী ও তাদের শিশুপুত্র। একই পরিবারের 5 জন তারা ছিল সিএনজির মধ্যে। এর মধ্যে ড্রাইভার সহ 3 জন মারা গেছে। কাউসার ওয়াইফ মারা গেছে, এখন কাউসারের একটা বাচ্চা আছে, ছোট ছেলে, 7-8 বছরের ছেলেরা করে মারা গেছে। পিকআপ আর একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সবাই হসপিটালে চলে আসে, হসপিটালে এসে জানতে পারি স্যার 3 জনেই মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা আছে আমরা সবকিছু নেব। এছাড়া একই জেলার সরাইলের বাড়িউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। টাঙ্গাইল 144 ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষে জড়ায় 2 দল গ্রামবাসী। এ সময় 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর এখনও থমথমে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে 2 দল গ্রামবাসী। জেলার গোপালপুর ও ভুয়াপুর উপজেলার 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে 144 ধারা জারি করে প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। আগুন দেয়া হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমার বাড়ি ঘর ভেঙেছে, আগুন ধরে 7 লাখ টাকা নিয়ে গেছে গা। আমদানি আমার খুব দাম নিছে। ঘরের জিনিসপত্র অনেক নিয়ে গেছে গা, আগুন ধরে পুড়িয়ে দিছে। কোন আচার বিচার করতেছ না, এত ক্ষয়ক্ষতি দেশটা জ্বালাই দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে পুরো এলাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং আইনানুগভাবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন মারা যায়। ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দ্বিতীয় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরই স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিদ্যুতের নতুন দামে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পেল, চাপে পড়ে মধ্যবিত্ত। এমন সংখ্যায় মাসের হিসাব মেলাচ্ছেন জনগোষ্ঠীর বড় একটা অংশ। রফতানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বেড়ে যাবে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আর উস্কে দেওয়ার। অর্থনীতিবিদরা মনে করেন 1 লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে ঘাটতি সমন্বয় করা যেত। আশরাফুল ইসলামের ছবিতে ফারুক ভিয়ার অভিনয় রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতে খরচ প্রায় 2500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরও 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি। সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলবো? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানাপোড়েনে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায়? বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট এই জিনিসটা বৃদ্ধি করে দেবো, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হইতেছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে নাই। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায়, তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই রুটিটা আমরা এখন কত বেশি 40 টাকা, বাদ দিয়ে আমরা 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে আবার জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের যে ভাড়া বাড়ছে, এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটাই খুব কষ্টকর। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে। এটা মরার বেকার। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না, সব কিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার
লিটার, 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাভ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধি এটা অসহনীয় হবে, এটা খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। এটা 10% পর্যন্ত চলে যায়, এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিএআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও। উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনোভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 60% বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা। বাড়ির ছাদ, ফুলের টব ও উঠানে যেন পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। অন্যদিকে অংশীজনদের সঙ্গে নিয়ে নগরীকে দূষণমুক্ত করতে কাজ করার কথা জানান ডিএনসিসি প্রশাসক। হামের মাঝেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এজন্য ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই প্রস্তুত নগর প্রশাসন। এছাড়া দূষণ প্রতিরোধেও কাজ করছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটির অধিকাংশ বাড়িতেই মিলছে ডেঙ্গুর লার্ভা। এজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান তার। যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। কাজেই প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তে আপনার নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো, তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। অন্যদিকে রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শব্দদূষণ সচেতনতা নিয়ে সমাবেশের আয়োজন করে কয়েকটি সংগঠন। এতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, দূষণ মোকাবেলায় সব অংশীজনকে নিয়ে কাজ করবে প্রশাসন। আমরা আমাদের চেষ্টাগুলো যদি মানসিকভাবে একদম মাইন্ড সেট আপ করে ফেলি, আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবো। গুলশান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এখান থেকে আমরা সেটাকে বাস্তবায়নের দিকে যাব। প্রতিটি সেক্টরে গঠনমূলক পরিবর্তন আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন 2 প্রশাসক। আপনাদের পাশে থেকে সেটা বাস্তবায়ন করব। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। গ্রেট নিকোবর দ্বীপে ভারতের মেগা প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়ে বাড়ছে উত্তেজনা। মালাক্কা প্রণালীর প্রবেশদ্বারে থাকা এই দ্বীপকে সাজানো হচ্ছে ভারতের নিজস্ব হরমুজ প্রণালী হিসেবে। বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে লুকিয়ে আছে চীনকে দাবিয়ে রাখার ভূকৌশলগত ছক। ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিংয়ের অপরিশোধিত তেল আমদানির 80% এবং মোট বাণিজ্যের 2/3 পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $11 বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে তা মালাক্কার ওপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোক পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টোপিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় 16% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরী সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।